সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম। আল্লাহ পাকের অশেষ রহমত। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমার কথাগুলো শুনছেন, আশা করি আমাকে দেখে বুঝতে পারছেন যে কত বড় বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম এবং আল্লাহ পাক আমাকে বাঁচায় দিয়েছেন। এটা গতকালকের ঘটনা। আমি রোজকার মতো আমার কর্মস্থল থেকে ফিরতেছিলাম। রাত্র 9টা 9:30 এরকম হবে। তো বাবুবাজার সোয়ারিঘাট ওই এলাকা তো এমনিতেই আপনারা যারা ওইদিকে গেছেন এমনিতেই আপনারা জানেন যে ওইটা অনেক ব্যাকওয়ার্ড টাইপের একটা প্লেস। সন্ত্রাসী, ক্রিমিনাল, হিরোইনচি, এই টাইপেরই। তো ওখানেই আমার বাবার মেডিসিনের বিজনেস 35 বছর যাবত উনি ওখানে মানুষকে সেবা দেন। তো এই কারণে আমারও যাওয়া, আমিও বসি। মাঝে মধ্যেই প্রবলেম ফেস করি টুকটাক, কিন্তু সেগুলো তেমন একটা প্রবলেম করে না যেহেতু এতদিন যাবত। তো গতকালকে অটো দিয়ে আসতেছিলাম, অটোর সামনে বসে আসা যাওয়াতে খুব কষ্ট হয়। অটো দিয়ে আসতেছিলাম, সামনে বসে হঠাৎ করে মানে পিক আপ ভ্যানের ড্রাইভার এরা তো সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে, এদের কথাবার্তা বোঝে নিত। তো সে গাড়ি টার্ন করে এমনভাবে গেছে যে প্যাক কাদাওয়ালা পানি যাত্রীদের গায়েও লাগছে, আমার প্যান্টেও লাগছে। তারপরে তাকে আমি কিছু বলাতে সে আমাকে তুই তুকারি করে কথাবার্তা শুরু করলো, আঙ্গুল উঁচায়। আমি ওই মুহূর্তে চুপ অবস্থায় ছিলাম, তুই করে। এবং পরে দিয়ে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি তখন তাকে গালি দিছি। গালি দেওয়ার পরে সে আমাকে বলতেছে যে তুই সামনে আয়, তোরে দেখতেছি। তা আমি তখন অটোকে বলছি যে আপনি স্পিডটা একটু কমান, আপনি ওরে আগে যাইতে দেন দেখি। তো তারপরে অটোটা থামাইলো লালবাগ থানার সামনে। অটোটা, এখন তো দেশের যা পরিস্থিতি তা তো বুঝতেই পারতেছেন, থানায় তো কোনো কার্যক্রম নাই, কোনো পুলিশও দেখি নাই, কালকে কোনো ছাত্র সমাজও দেখি নাই, কোনো সেনাবাহিনীর কাউরেও আমি আমার পাশে পাইনি। না ছাত্র, না সেনাবাহিনী, না পুলিশ, কাউকেই আমার পাশে আমি পাইনি। এমনকি সাধারণ জনগণও দাঁড়ায় তামাশা দেখতেছিল। থামাইলো, বিশ্বাস করবেন না, 12-15 জন। ওই যে পিক আপ ভ্যান ঠিক করার যে ছোট লোহার যে থাকে না, ওইটা দিয়ে আমাকে মারা শুরু করছে। এই যে দেখতে পাইতেছেন কি অবস্থা, আমি কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছে। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। এই যে আমার পায়ের অবস্থা দেখুন, আমার পায়ের অবস্থা। ধারালো দিয়ে মারার কারণে আমার পা এরকম এই যে কালশিটা পড়ে গেছে। এই কারণেই আমি এভাবে বসছি টাওয়েলটা নিয়ে, যাতে একটু দেখাতে পারি আমার পিঠের অবস্থা। দেখুন, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বোঝা যাচ্ছে কিনা জানি না। দেখুন, আমার মাথায় কয়েকটা জায়গায় ফুলে গেছে পেছনে, এই জায়গাগুলোতে, আঙ্গুলে। আমার মা বাবা কান্নাকাটি করতে করতে অস্থির। আমার ওয়াইফ, তার কথা আর কি বলবো। তো যখন আমাকে এভাবে 12-15 জন মিলে এলোপাতাড়ি মারতেছিল, কাপুরুষ ছাড়া কি কেউ এই কাজ করে যে একজন মানুষের উপরে এরকম 12-15 জন এরকম ঝাঁপায় পড়ে? এভাবে মারতেছিল, তখন আমার মাথায় না একটা জিনিস ঘুরতেছিল যে আল্লাহর রহমতে আজকে যদি আমার জানটা অক্ষত থাকে, তাহলে যেন আমি আমার পরিবারের কাছে, আমার ওয়াইফের কাছে আমি যাতে এই অবস্থায় আমি যাতে ফিরতে পারি। পরেরটা পরে দেখা যাবে ইনশাল্লাহ। ওরা আমারে মেরেই ফেলতো। তা আমি তখন চিন্তা করলাম, যেহেতু এরকম ছোট মানে লোহার এরকম অস্ত্র নিয়ে আসছে, এখন যদি চাপাতি বা কোনো একটা কিছু দিয়ে যদি আমাকে কোপ দেয়, আমাকে যদি কুপায় মাইরা ফেলায়,
এই ট্রমা থেকে আমি এখনো বের হতে পারতেছি না। এই কারণে আমি কোনো মতে নেগোশিয়েট করে আমি আমার জানটা নিয়ে আমি ফেরত আসছি। মানে আল্লাহ আমার হায়াত রাখছেন, এই জন্যই আমি বেঁচে ফিরতে পারছি, নাহলে আমার লাশ আসতো। আমার 30 বছরের জীবনে আমি এরকম আঘাত, এরকম ব্যথা আমি পাইনি। ওষুধ খাওয়া শুরু করছি, সবাই আমার খেয়াল খোঁজ খবর রাখতেছে, আমার ওয়াইফ আমার টেক কেয়ার করতেছে। শরীরে এমন কোনো একটা জায়গা বাদ নাই যেখানে আমি আহত হইনি। এই বিচার আমি কার কাছে যাব? সেনাবাহিনী ভাইদের কাছে? ছাত্র সমাজের কাছে? তাদের যৌক্তিক আন্দোলনে আমিও তো ছিলাম। এখন আমার পাশে কেউ নাই কেন? ডক্টর ইউনুস স্যারের কাছে? যে সমস্ত বিচারের মালিক, সেই আল্লাহর কাছে বিচার দিলাম। আমার আর কিছু বলার নেই। দোয়া করেন আপনারা সব। এই দেশে যদি এরকম হিরোইনচি, টোকাই, এই ধরনের সন্ত্রাসীরা যদি এভাবে তাদের ঔদ্ধত্য প্রকাশ করা শুরু করে, তাহলে শিক্ষিত সমাজ, বিবেকবান সমাজ এটা কোথায় যাবে? এদের নিরাপত্তা কোথায়? আমি আহমেদ শাহরুখ তো আমি আজকে মরেও যেতে পারতাম। আল্লাহ আমাকে বাঁচায় দিলেন। আমি যদি কখনো কোনো ন্যায়, কোনো যুক্তিসঙ্গত কথা বলে থাকি, আমার একটা কথার দ্বারাও যদি কখনো কারো উপকার হয়ে থাকে, আপনারা আমার এই বিষয়টা বিবেচনায় আনেন এবং আল্লাহ পাকের কাছে আমার জন্য বিশেষভাবে দোয়া করি। আল্লাহ হাফিজ।